নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই শুরু হলো চেকেন্দা ভান্ডারী পুজোর আয়োজন। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকে আয়োজিত এই ঐতিহ্যবাহী পুজো এবং পুজোকে ঘিরে আয়োজিত মেলাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের মানুষের মধ্যে রয়েছে প্রবল উৎসাহ। সরকারি ত্রাণ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন দক্ষিণ সুকান্তনগরের ঘরবাড়ি হারানো বাসিন্দাদের একাংশ। এই দুঃসময়ে কোথায় যাব, কি করব, এই প্রশ্নই এখন উঠে আসছে এই এলাকার দিনমজুর ও নিম্নবিত্ত বাসিন্দাদের মধ্যে থেকে। আজ 11ই অক্টোবর শনিবার সন্ত নিরঙ্কারী মিশন জলপাইগুড়ি শাখার উদ্যোগে এবং আয়োজনে এবং তাদের ব্যবস্থাপনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জলপাইগুড়িতে। স্থান সন্ত নিরঙ্কারী সৎসঙ্গ ভবন, আসাম মোড়, জলপাইগুড়ি। আজ সকাল 11:30 থেকে বেলা 3টা অবধি এই রক্তদান শিবির খোলা ছিল। সন্ত নিরঙ্কারী মিশনের সন্ত ভক্তজন ছাড়াও বেশ কয়েকজন অন্যান্য ব্যক্তিও স্বেচ্ছায় রক্তদান করেন। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট পরিবেশবিদ, সমাজপ্রেমী, বন ও বন্যপ্রাণ বিশারদ অধ্যাপক ডক্টর রাজা রাউত এবং বিশিষ্ট উদ্যোগপতি ও সমাজসেবী এবং সমাজকর্মী অলোক সুধীর সরকার। উপস্থিত ছিলেন সন্ত নিরঙ্কারী মিশন শিলিগুড়ি জোনের সেবা দল ইনচার্জ, মিশনের বাগডোগরা শাখার মুখিজি এবং সন্ত নিরঙ্কারী মিশন জলপাইগুড়ি শাখার মুখিজি অভিজিৎ সরকার। সব মিলিয়ে আজ 35 ইউনিট রক্ত সংগৃহীত হয়। এই রক্তদান মূলত উত্তরবঙ্গে যে ভয়াবহ বিপর্যয় হয়ে গেল সেখানে বিপর্যস্ত মানুষের সেবার স্বার্থে করা হয়। যদিও প্রতি বছরই সন্ত নিরঙ্কারী মিশন জলপাইগুড়ি শাখা এরকম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকে বলে জানান জলপাইগুড়ি নিরঙ্কারী মিশন কর্ণধার অভিজিৎ সরকার। বন্যা কবলিত এলাকাগুলিতে সরকারি পরিষেবা চালুর বিশেষ ক্যাম্প আজ জলপাইগুড়ির সুকান্তনগর এলাকায়। বেশ কয়েকদিন আগে অতিরিক্ত পাহাড়ের বৃষ্টির কারণে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় জল ওঠে। বিশেষ করে তিস্তা নদীর ধারে সুকান্তনগর, সারদাপল্লী সহ বিভিন্ন জায়গায় মানুষদের জন্য বসানো হয়েছে সরকারি ক্যাম্প। এখানে জলে যাদের কাগজ হারিয়ে গিয়েছে তাদের সেই কাগজ পুনরায় ফিরিয়ে আনার জন্য এই ক্যাম্প বসে। পাশাপাশি গবাদি পশু ও মানুষদের জন্য ট্রিপল বিতরণ করা হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে। আজ সারদাপল্লী, সুকান্তনগর সহ বিভিন্ন এলাকায় এই ক্যাম্প বসানো হয়েছে খড়িয়া অঞ্চলের উদ্যোগে। কয়েকদিন আগে যে আমাদের বৃষ্টি হলো, পাহাড়ের জল ছাড়ার পরে যে জল হলো, জল ঢোকার আশাতে এখানে সারদাপল্লী, বিবেকানন্দপল্লী, সুকান্তনগর প্রত্যেকের ঘরে ঘরে জল ঢুকে পরিস্থিতি খারাপ। গবাদি পশু থেকে শুরু করে মানুষের অন্য সংস্থান জোগাড় করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার জন্য যদি কারো কোনো কাগজপত্র হারিয়ে যায়, এর জন্য আমরা এখানে সরকারিভাবে ক্যাম্প বসিয়েছি। এর আগের দিনও বসেছিল, আজকেও বসেছে। তার কারো কোনো মানে যে কোনো নথি হোক, তারপরে কারো গবাদি পশু রাখার জন্য পলিথিন, কোনো এমনি জিআর টিআর যে কোনো খাওয়ার ব্যবস্থা আমরা সরকার তরফ থেকে করছি। উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জলপাইগুড়ির প্রশাসন। 5ই অক্টোবর উত্তরবঙ্গ ভয়াবহ বন্যার কবলে পড়ে। সেই অনুযায়ী জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম প্লাবিত হয়। ইতিমধ্যে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উদ্যোগে বন্যা কবলিত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ক্রান্তি ব্লক প্রশাসনের উদ্যোগে রাজারাঙ্গা গ্রামে প্রায় 80 জন বন্যা দুর্গত মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের এপি ও আসিফ ইকবাল, রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় উরাও, উপপ্রধান মিন্টু রায়, পঞ্চায়েত সমিতির সদস্যা মৌসুমী মিনস এবং পঞ্চায়েত সদস্য রামিজুল আলম, হাফিজুল হক, সমাজসেবী মানিক রায়, সুধীর রায় সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা গরিব মানুষ, আমরাও ভোট দিই। দিদি আমাদের কেন দেখবে না? দেখতে বাধ্য। আমরা কি না খেয়ে মরে যাব? এমনই ভাবে ক্ষোভে ফেটে পড়লেন দক্ষিণ সুকান্তনগরের একাংশ স্থানীয় বাসিন্দা। শনিবার বন্যা দুর্গতদের জন্য তিস্তা বাঁধ সংলগ্ন এলাকায় অস্থায়ী আউটরিচ ও মেডিকেল ক্যাম্পে এমন দৃশ্যই ধরা পড়ল জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুকান্তনগর এলাকায়। বন্যার পর থেকে সরকারি ত্রাণ না পৌঁছানোয় দিনমজুর ও নিম্নবিত্ত বাসিন্দাদের ক্ষোভ যেন উথলে উঠল এই ক্যাম্প ঘিরেই।
স্থানীয়দের দাবি, খিচুড়ি ছাড়া আমরা কিছুই পাইনি এতদিন, ঘর বাড়ি ভেসে গেছে, এখন এসে ক্যাম্প বসেছে। গত 4 অক্টোবরের প্রবল বৃষ্টিপাতে তিস্তা, জলঢাকা সহ উত্তরবঙ্গের একাধিক নদী ফুলে ফেঁপে ওঠে। তারই জেরে প্লাবিত হয় সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগর এলাকা। একাধিক বাড়িতে জল ঢোকে, ভেসে যায় প্রয়োজনীয় কাগজপত্র। কিন্তু দুর্গতদের দাবি, দীর্ঘ সময় কেটে গেলেও সরকারি ত্রাণ পৌঁছায়নি এলাকায়। এদিন আউটরিচ ক্যাম্পে উপস্থিত হয়ে মালতী বর্মন বলেন, এতদিনে শুধু খাওয়ার জল পেয়েছি, অন্য কিছুই পাইনি। একটা ত্রিপল পর্যন্ত দেওয়া হয়নি, সরকারি কেউ আমাদের দেখতেও আসেনি। অন্যদিকে বাসন্তী রায়ের অভিযোগ, আমার ঘরবাড়ি সব জলে ভেসে গেছে, আজ প্রথম ক্যাম্প দেখতে যাচ্ছি, আগে কেউ আসেনি, আমরা গরিব মানুষ, সরকার যদি না দেখে তাহলে আমরা কোথায় যাব। এই অভিযোগ ঘিরে এলাকায় কিছুক্ষণ উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে অভিযোগ মানতে নারাজ স্থানীয় পঞ্চায়েত সদস্য অসিত সরকার। তার দাবি, সরকারি উদ্যোগ শুরু হওয়ার আগেই আমি নিজে ব্যক্তিগতভাবে সাহায্যের চেষ্টা করেছি। 50 কেজি চাল ও 1000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছিলাম। অনেকেই রাজি হলেও কেউ কেউ আবার রাজি হননি। তখন আমার বাড়িতেও জল ঢুকেছিল, তবু চেষ্টা করেছি যতটা পারি। অসিত বাবুর আরো বক্তব্য, এর আগেও এমন ক্যাম্প করা হয়েছিল, হয়তো অনেকেই জানতেন না, তাই ভুল বোঝাবুঝি থেকে অভিযোগ উঠেছে। সবকিছু নাকি যেদিন থেকে বন্যা হয়েছে সেদিন থেকে কোনো সরকারি লোক আসে নাই, কি সুযোগ সুবিধা পাই নাই, কি আমাদের ওদিকে এক বোতল আমরা জল পর্যন্ত পাই নাই। আমার বাচ্চাটা 7 দিন থেকে আমি হসপিটালের বাড়ি হাতে পয়সা করি নেই, উন্নয়ন ডুবি আছে, গরিব মানুষ টাকা পয়সা নাই, আমরা গ্যাস ভরাইতে পারি না, এখনো গ্যাস ভরাইনি। দেখো আমাদের বাড়ি যে তদন্ত করে আইসো, তারপরে বলবো। কোনো লোকে আসে নাই তো, আমাদের এখানে পঞ্চায়েত তাও দেখতে যায় নাই, কার কিরকম বাড়ি আছে কোনো কিছু পাই নাই। আমার 4টে গরু আছে, 2টা ছাগল আছে, খোরাক নাই, আমার চোখর দানা সব ভাসি চলে গেছে। আমার বাড়ি দিয়ে আগে তদন্ত করেন, দেখেন যদি আমার পাবার উপযুক্ত হয় তখন আমাকে দিবেন। হ্যাঁ, আজকে এখানে মিটিং হচ্ছে, ওই যে ওগুলো বলতেছে, আমি তো কাজে গেছি, কাজ থেকে দৌড়ে এসেছিলাম, শুনলাম ও এই মাথায় আসে আর ওই মাথায় আসে, কিন্তু আমার মাঝখানে কেন যায় না। হ্যাঁ জানালাম তো, ওই যে ভিডিওকে জানাইলাম, একটু দেখিয়ে আসুক আমাদের মাঝখানে কতগুলো বাড়ি আছে, আমরা কি ওগুলো মানুষ না? খাবার জল নাই, যাবে দেখতে যাবে বললো তো, দেখা যাক না, দেখি জানা এখন কেউ এসে দেখে না। আজকে প্রথম বসছে, আর কোনোদিনও বসে নেই। আমরা গরিব মানুষ, আমাকে যদি সরকার না দেখে তাহলে আমরা তো মরে যাবো। সময় ভোট দেই, দিদি আমাকে কেন দেখবে না? দেখতে বাধ্য, আমরা কি মরে যাবো নাকি না খায়া? গরু ছাগল সব ভাসি যাচ্ছে। এই বন্যার এতদিন ত্রাণ যাচ্ছে, আপনারা কি জলের বোতল বা খাওয়া কোনো কিচ্ছু পাই না? আমার ওদিকে কোনো সরকারি লোকে যায় নাই, তাহলে পাবোটা কোথা থেকে? এইদিকে যায়, ওই যে বান্দার ওখানে দাঁড়ায়, এইখান থেকে কায় করে নিয়ে যায়। হ্যাঁ, তারপর আর একটু নিচু দাঁড়ায়, আমরা ওদিকে যে দক্ষিণ সুকান্তনগর কলোনি। আমার নাম বাসন্তী রায়, বাসাবাড়ি কাজ করি আমি। মালতী বর্মন, এই তো দক্ষিণ সুকান্তনগর কলোনি এক জায়গায়। কোথায়? আগে ওই যে জল পাইছি, খাবার জল নিয়ে আসে, আর কিচ্ছু পাইনি। কি পাইছেন? আমরা আজকে আমি 1 গ্রাম নিয়ে গেছি, জল নিয়ে মারামারি হুড়াহুড়ি। চাল ডাল আলু না না, ওগুলো কিচ্ছু পাইনি। সরকারি যে এত ত্রাণ আসছে, আর বাচ্চার জন্য নিয়ে আসছে বনউটি, ওগুলো বাচ্চাগুলোকে দিচ্ছে, আমাদের আমরা পাইনি। বলছি সরকারি যে এত ত্রাণ আসছে, মুখ্যমন্ত্রী বলছে কোনো রকম কোনো কিছু পান নাই না? কিচ্ছু পাই নাই। সরকারি লোকে যায় দেখে না, চাল ডাল দিবে দেখি। না, কে দেখতে গেছে? কেউ যায় নাই। এগুলো আমরা একে পাটের মানুষ। না, পঞ্চায়েত আছে এখানে, বা কোথায় ঘুরতেছে আমি তো ডাইকে, আমি এখানে বলতেছি একটা ত্রিপল পর্যন্ত দেয় নাই। আমরা যে অবস্থায় ছিলাম, এত জল ভাঙে গিয়ে জলে মানে ঠান্ডায় কাটতেছি। ওদিকেও সামনের দিকে দাঁড়াইছি, ওদিকেও জলের হ্যান, এদিকেও জলের ইয়ে, আমরা ওইখানে কাটতেছি, আর প্লাস্টিক পর্যন্ত একটা দিল না আমাদের। আমাদের এদিকে ভিজে গেছে, ওগুলো চাল শুকাচ্ছি, ধুচ্ছি, ওগুলাই রান্না করে খাচ্ছি। কি করবো? খাওয়াচ্ছে, কিছু খাচ্ছেন না? আজকেও এই যে এখন দিল খিচুড়ি। মানে এতদিনে কি পেলেন? এতদিনে কি খিচুড়ি পাইছি? কেউ কিছু পাইনি। না না, এই এতদিন পরে কি আজকে খিচুড়ি খাই? এই যে এইখানে খাইলাম, তাও খাইতে পারলাম না, রাইখে দিয়ে গেলাম দৌড়ায়, যে আধার কার্ডটা ভাতি টাতি আমার কিচ্ছু নাই, আধার কার্ডটা একটু নেই, খেয়ে নিয়ে আসি, কিচ্ছু পাই নেই।
মানে এতদিন পর একটুখানি খিচুড়ি পেলেন, তাছাড়া কিচ্ছু না। এটা হচ্ছে আমাদের দক্ষিণ সুকান্তনগর 17/172 বুথ নাম্বার খড়িয়াজিপি। আজকে তো এখানে একটা ক্যাম্প বসছে, হ্যাঁ। কি হচ্ছে, কেন হচ্ছে? ক্যাম্পে হচ্ছে যার ওই জিনিসপত্র হারাইছে তাদের নাম টাম লেখা হচ্ছে। আর শুনলাম নাকি যে ডিএম ম্যাডাম নাকি আসবে, কিছু রিলিফ দিবে আর কি, এটুকুই শোনা গেছে। কি হারিয়েছে? নথিপত্রের কথা হ্যাঁ, নথিপত্র হারাইছে মানে বন্যার জন্য বন্যার জন্য। এগুলো কি এই মুহূর্তে খুব প্রয়োজন? এই মুহূর্তে এখন যার যার প্রয়োজন আছে তারা নাম টাম সব লেখা হলো, এখন কতটা কি কার্যকরী হবে এখন পরে বলা যাবে। নথিপত্র বলতে ধরুন এই যে মাঝখানে শোনা যাচ্ছে এসআইআর হবে, এই ধরনের কথা শোনা যাচ্ছে। না, এটা না, এটার কোনো ব্যাপার না। যাদের হয়তো আধার কার্ড ভোটার কার্ড জলে বন্যায় ভেসে গেছে হয়তো তাদের জন্য আর কি এটা নথি। এখানে ভিডিও আসার পরে দেখলাম অনেকে অনেক রকম অভিযোগ করলেন, এই ত্রাণ পাইনি, এটা তো পাবলিকের চাহিদা তো কোনোদিনই মিটবে না, ওর যত দিবে অতটাই লাগবে। তাও যতটা প্রয়োজন আছে আর কি সবাইকে দেওয়া হচ্ছে। বিডিও সাহেব বললো কি আরো কিছু যদি প্রয়োজন হয় দিবে আর কি। এমন অভিযোগ উঠে আসছে, আপনারা এখনো পর্যন্ত খোঁজ পর্যন্ত নেন কি বলবেন? না, এটা তো পাবলিক বলবেই, সাধারণ পাবলিক বলবেই যে খোঁজ নেয়। অথচ ভিডিওর থেকে অর্ডার না আসা আগে অলরেডি আমি নিজের তরফ থেকে 50 কেজি চাল দিচ্ছিলাম, যে নিজেরা রান্না বাড়া করে খাবে, প্লাস 1000 টাকাও দিচ্ছিলাম। কিন্তু ওইখানে কিছু কিছু লোক রাজি হচ্ছিল, কিছু কিছু লোক বললো যে তোমাকে গ্যাস ওভেন টোভেন সবই দিতে হবে আর তোমাকে রান্না বাড়া করে লোকজনকে খাওয়াতে হবে। আর আমার পক্ষে সম্ভব না যে প্রত্যেক বাড়ি বাড়ি যাই আমি দেখবো যে কার বাড়ি জল আছে কার বাড়ি নাই। হ্যাঁ, এইটুকু আর কি, মানে ওই হিসাব করতে গেলে তো আমাকে এখন সবাইকে দেখতে হচ্ছে। কিন্তু দাদা, আপনি তো পঞ্চায়েত, আপনি তো ওদের ভোটের নির্বাচনে আপনি হয়েছেন, আপনার তো দায়িত্ব যে প্রত্যেকের কাছে কি আপনি যাবেন, অভাব অভিযোগ শুনবেন। আমার তো সব তো আমার নিজের বাড়ি জলে এতটা ডুবেছিল, আমি নিজেই একটু চাপে ছিলাম। তা সত্ত্বেও ওদের বাড়ি আমি, ওদের না হোক ওইখানে যারা লোকজন আছে সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, প্লাস ওদের বলা হয়েছে যে তোমাদের যদি কিছু এখানে রান্না বাড়ার প্রয়োজন হয় তাহলে তোমরা করতে পারো, তার জন্য আমি দিচ্ছি। পার্সোনালি আমি নিজে 50 কেজি চাল দিচ্ছিলাম, এটা কিন্তু অফিসের তরফ থেকে আসে নাই। প্লাস 1000 টাকা ক্যাশ দিচ্ছিলাম যে তোমরা বাকিটা কিছুরা নিজেরা অ্যারেঞ্জমেন্ট করে তোমরা করো, আপাতত পরেরটা পরে দেখা যাবে। যেমন আমার এই সাইডটা ওরা নিজেরাই কালেকশন করে নিজেরাই রান্না বাড়া করে নিজেরাই খায় নিজে হয়ে গেছে। অভিযোগ কেন? অভিযোগ তো আসবে, এটা লোক যতদিন থাকবে অভিযোগ আসবেই, ভালো মন্দ সবই আসবে। আপনি স্বীকার করছেন যে ওনাদের বাড়ি আপনি পৌঁছতে পারেননি? ওনাদের বাড়ি তো জল ছিল, আমি বাড়ি অবধি পৌঁছাইনি এটা ঠিক, কিন্তু খোঁজ খবর নেওয়া হয়েছে আর কি। আপনার লোক খোঁজ খবর নিয়েছেন, আপনি খোঁজ খবর নিয়েছেন? আমিও খোঁজ খবর নিয়েছি, আমার লোকজনও খোঁজ খবর নিয়েছে, কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি তো যাওয়া সম্ভব না। না, এটা আজকে প্রথম। আপনার এলাকায় মোট কতগুলো বাড়ি রয়েছে? আমার এখানে মোটামুটি 300-র উপরে বাড়ি আছে। কতগুলো বাড়ি এরকম বন্যার মধ্যে বিধ্বস্ত হয়েছে? বাড়ি তো মোটামুটি তো বাড়ি তো মনে হয় সবার ঘরেই চলছে, সেই জন্য যা হয়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের। হ্যাঁ, না ক্যাম্পের আগে বসছিল 3টা বুথ মিলে একটা ক্যাম্প হচ্ছিল, সেটা হচ্ছে আমাদের সুকান্তনগরে। না, আর রান্না বাড়ার যে প্রোগ্রামটা সরকারি হিসাবে ওইখানে হয়েছিল, যে যার যার প্রয়োজন ওখান থেকে খাবার নিয়ে আসবে খাবে আর কি। তাহলে পার্সোনালি বুথে বুথে প্রোগ্রামটা হয় নাই, 3টা বুথ মিলে একটা প্রোগ্রাম হচ্ছে। এখন মানুষের তো খুব থাকবে। অসিত সরকার। অসিত সরকার কি দায়িত্ব রয়েছে? এটা হচ্ছে পঞ্চায়েত মেম্বার, এটা আমাদের খড়িয়া। ভাঙা হাত নিয়েও নাগরাকাটায় হাজির বিধায়ক শঙ্কর ঘোষ। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ। বন্যায় বিধ্বস্ত নাগরাকাটার মানুষের পাশে আবারও দাঁড়ালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। কয়েকদিন আগেই নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায় ত্রাণ দিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন তিনি ও মালদার সাংসদ খগেন মুর্মু। সেই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দুজনেই, তবুও হাল ছাড়েননি শঙ্কর ঘোষ। ভাঙা হাত নিয়ে শনিবার আবারও নাগরাকাটায় হাজির হলেন তিনি। আজ নাগরাকাটা ব্লকের একাধিক বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বিজেপি নেতা। তার সঙ্গে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনম ভেংরা। 2 গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে প্রায় 500 পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্য ও সামগ্রী। এদিন ক্ষোভ উগরে দিয়ে শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ত্রাণ পেতে দিচ্ছে না, যারা অন্য দলের তাদের উপর হামলা চালানো হচ্ছে, এমনকি বিজেপি নেতাদেরও বাধা দেওয়া হচ্ছে। একটা জিনিস কোভিডের সময় দেখেছি, আমাদের ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা দুর্যোগে বা এই ধরনের মহামারীর সময়ও যেভাবে একে অপরের পাশে দাঁড়ায়, আমার মনে হয় বিশ্বের প্রত্যেক দেশের কাছে এটা শিক্ষণীয়। বিশ্বের অনেক এগিয়ে থাকা দেশ কোভিড মোকাবিলা করতে গিয়ে নাকানি চোবানি খেয়েছে। সেখানে 140 কোটির
এই ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে পুরো ভারতীয় নাগরিকদের দ্বারা, ভারতবর্ষের নাগরিকদের দ্বারা এই মহামারী দুর্যোগ মোকাবিলা করেছে, সেই জায়গায় উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমি একইভাবে দেখলাম যে এখানে প্রাকৃতিক বিপর্যয়ের পর শুধু উত্তরবঙ্গের যে জেলাগুলোতে বন্যা হয়নি, প্রাকৃতিক দুর্যোগ হয়নি, শুধু তারা ত্রাণ পাঠায়নি, দক্ষিণবঙ্গের জেলা পার্শ্ববর্তী রাজ্য থেকেও ত্রাণ আমাদের কাছে পাঠানো হচ্ছে। এমন কোনো অংশে ত্রাণের সমস্যা রয়েছে, এরকম অংশের মানুষ যদি আমাদেরকে সরাসরি যোগাযোগ করেন, সাংবাদিক বন্ধুদেরকেও অনুরোধ করব, কোনো জায়গা যদি এরকম থাকে নিশ্চিতভাবে আমরা সেখানে ত্রাণ করছি। বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরে একটি ইংরেজি মাধ্যমের প্রাক্তন ছাত্রছাত্রীরা একটি শোভাযাত্রার আয়োজন করে। মূলত তাদের এই বছরই প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে সামনে রেখে আজ জলপাইগুড়ি শহরে একটি শোভাযাত্রা করে তারা। শোভাযাত্রাটি আয়োজন করেছিল বেগুনটারি থেকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথে। শোভাযাত্রার মাধ্যমে একটি বার্তা, বন্যা দুর্গতদের সাহায্যের জন্য সকলে এগিয়ে আসা। আর এই দিনের শোভাযাত্রাটিতে প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আর কি প্রোগ্রাম করছেন? আজকে আমরা আশুলতা বিশ্ববিদ্যালয়ের সব অ্যালুমিনাই স্টুডেন্টরা, আমরা বহু পুরনো ব্যাচ যারা পাস আউট হয়ে গেছি, এখন অনেকে সেটেল, আর এখন অনেকে আমরা পড়াশোনা করছি। তো আমরা এটা নতুন ভাবলাম যে আমরা একটা অ্যালুমিনাই কমিটি করে প্রথম বছর শুরু করতে পারি। তো এটা আমাদের সেটাই ফাউন্ডেশন ইয়ার, সেটাই আজকে সকালের সূচনা হলো এই প্রভাত ফেরি দিয়ে, সেটারই প্রতিষ্ঠা দিবস। কি কি হবে আজকে সকালে প্রভাত ফেরি, কাল বিকেলে প্রয়াস হলে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম আছে, সেটা দিয়ে আমাদের শেষ হবে এবছর। জলপাইগুড়িতে শীতের পরিবেশ। নভেম্বর শুরুর আগেই দুর্গাপুজোর শেষে শীতের পরিবেশ দেখা গেল জলপাইগুড়ি শহর জুড়ে। সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, কুয়াশা পড়েছে চারিদিকে। অনেকেই শুরু করেছে মাঠে খেলাধুলো। কুয়াশার কারণে শীতের গরম কাপড়ও পরেছে অনেকেই। সব মিলিয়ে বলতে গেলে আবার শীতের পরিবেশ শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়িতে। মূলত সকাল থেকেই কুয়াশায় আচ্ছন্ন ছিল গোটা পরিবেশ, আর এরই কারণে শীত অনুভূতি হয়েছিল সকলের কাছে। কাশবন যেন স্তব্ধ, সতেজ ভাব নষ্ট হয়েছে তার। সম্প্রতি জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় বন্যা হওয়ার ফলে নষ্ট হয়েছে হাজার হাজার মানুষের জীবন জীবিকা, নষ্ট হয়েছে বাড়িঘর, সম্পত্তি, টাকা পয়সাও। তিস্তা নদীর জলের পরিমাণ বেড়েছিল কয়েক গুণ, ফলে কাশবনের বাগান এখন নষ্টের মুখে। কারণ কাশবনের বাগানে নদীর জল হু হু করে বেড়েছিল। এর ফলে কাশবনের গোড়াতে জল থাকার জন্য গাছ কিছুটা হলেও নষ্ট হয়েছে, সাথে কাশফুল মুড়িয়ে গেছে। আর তাই এখন কাশবনে নীরবতা। কাশবনের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে রোদ উঠতেই সেই কাশবন কিছুটা হলেও আবার জেগে উঠেছে। তবে আগের মতো রূপ নেই তার। কিছু কিছু মানুষ এসে সেই কাশফুল তুলে নিয়ে যাচ্ছে। এই একটা প্রচন্ড জল হওয়ার পর এখন কাশবনের পরিস্থিতি কি দেখছেন? কাশবন তো আগে ভালোই ছিল, এখন অনেকটা কম হয়েছে বৃষ্টির জলের জন্য। খুব সুন্দর লাগতো আগে, তো এখন বৃষ্টি হয় জল আগে এখানে অব্দি চলে আসছিল, তার জন্য আর এখানে আর মানে আর সুন্দর লাগছে না, মানে ঠিক আছে। মানে এখন কি তুলনামূলকভাবে কম? হ্যাঁ, অনেকটা কম, মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে আস্তে আস্তে। আর যেটা জলের জন্য যেটা প্রবলেম হচ্ছে মেন হচ্ছে আমার মনে হয় ওটার জন্যই খারাপ হয়েছে, ঘোড়ার মধ্যে জল। হ্যাঁ, ঘরের মধ্যে জল হয়েছে। কাশফুলের পরিস্থিতি কি দেখছেন? এই যে বন্যা যে একটা প্রচন্ড জল হইলো, তারপরে এখন প্রচণ্ড জল হলো, জল তো এখন নেই। ওই দিন হঠাৎ করে জল আসছিল এইখানে, মোটামুটি এতখানির মতন, 1 কোমরের মতন জল হলো। তো জল হওয়ার পরে কাশফুলগুলা মোটামুটি এতখানি জল হয়েছিল, কিন্তু এখন আপাতত আগের মতন নেই। এখন মোটামুটি আছে কাশফুল আর কি। একটা সৌন্দর্য, একটা তিস্তার একটা যে মনোরম দৃশ্য, একটা কাশফুল, মানে সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা একটুখানি জলের জন্য একটু নষ্ট হয়ে গেল। যাই হোক, তবুও কিছুটা আছে। আপনারা কি দেখে রাখেন? না, আমরা এখানে দেখে রাখি। আমরা এই যে মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এখানে খেলাধুলা করি। এই পূজার সিজনের জন্য একটু ছেলেপেলে কম আসছে, আসবে এই শীতটা বললে আবার আগের মতন চলে আসবে সবাই। নিচে কি পলি পড়ছে? এই যে না, পলি পড়েনি, আগের মতন পলি পড়েনি, খেলা যায়। মাঠটা ঠিক আছে আমাদের। স্বপন সরকার। মালবাজার ডিপো পরিদর্শনে এনবিএসটিসির চেয়ারম্যান। মালবাজার ডিপো পরিদর্শনে আসলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। তিনি মালবাজার শহরে বাসস্ট্যান্ডে অবস্থিত এনবিএসটিসির মালবাজার ডিপো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ডিপোর আধিকারিক সহ কর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সম্প্রতি উত্তরবঙ্গে ঘটে যাওয়া বন্যা পরিস্থিতির কারণে নাগরাকাটা সহ বিভিন্ন এলাকায় যাত্রী পরিবহনের ক্ষেত্রে বাস চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েন যাত্রী থেকে শুরু করে সকলেই। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় এনবিএসটিসির বাস চলাচল স্বাভাবিক হয়। ডুয়ার সহ পাহাড়ি এলাকায় যাত্রী পরিবহনে এনবিএসটিসির বাস চালানোর ক্ষেত্রে পদক্ষেপ করা হবে বলেও জানান চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বর্তমান সময়কালে ধসের কারণে NH10 এর অবস্থা খারাপ থাকায় কালিম্পং গ্যাংটক গাড়িগুলি গরুবাথান লাভা লোলেগাঁও হয়ে চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অপরদিকে মালবাজার ডিপোর রক্ষণাবেক্ষণ সহ ডিপোর মান উন্নয়নেও পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান। মালবাজার ডিপো থেকে দূরপাল্লাগামী বাস চালানোর ক্ষেত্রেও পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত এদিন ডিপো পরিদর্শনে এসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, বন্যা পরিস্থিতিতে নিগমের বাস চলাচলে ব্যাঘাত ঘটেছে, পরবর্তীতে তা স্বাভাবিক হয়েছে। বিভিন্ন রুটে বাস চালাতে পদক্ষেপ করা হচ্ছে। ডুয়ার্স পথে নিয়মিত কলকাতাগামী বাস চালাতে পদক্ষেপ গ্রহণ করা হবে। এই বন্যা পরিস্থিতির ফলে ধসের ফলে বেশ কিছু রুট কয়েকদিন বন্ধ ছিল এবং পাহাড়েও 5 তারিখ 6 তারিখ তেমনভাবে আমরা গাড়ি চালাতে পারিনি। 7 তারিখ থেকে আবার গাড়িগুলো আস্তে আস্তে চালাতে শুরু করেছি। গতকাল থেকে ফুল ফেজে গাড়ি চলছে মিরিক বাদ দিয়ে। আবার ডুয়ার্সদের ক্ষেত্রে আমাদের মালবাজার থেকে যে গাড়িটি জোড়াই অবধি চলে, মাঝে নাগরাকাটার কাছে একটি ব্রিজের ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই রুটটি বন্ধ ছিল গতকাল অবধি। আজকে আমরা আবার সেই রুটটি চালু করেছি, কারণ সেখানে ব্রিজের মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। আর বাকি ডুয়ার্সের যে রুটগুলো মোটামুটি আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের গাড়ি চলে সেগুলো চালুই ছিল বরাবর। প্যাসেঞ্জার মুভমেন্ট খানিকটা কমেছিল, কিন্তু আজকে থেকে সেটা স্বাভাবিক হয়েছে। পাশাপাশি আমাদের কালিম্পং এবং গ্যাংটকের যে গাড়িগুলো NH10-এ ধস নামার ফলে আমাদের যে নির্ধারিত রুট সেই রুটে চলতে পারছে না, আমরা লাভা লোলেগাঁও হয়ে গরুবাথান হয়ে সে গাড়িগুলো শিলিগুড়ি চালাচ্ছি। তো সেই বিষয়গুলো খুব সরেচিহ্নে দেখবার জন্য আমি এবং ডিভিশন ম্যানেজার শিলিগুড়ি আমরা দুজনেই আজকে বেরিয়েছি। আমরা পাহাড়ি রাস্তায় গাড়ির প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বললাম, ড্রাইভারদের সঙ্গে কথা বললাম। মালবাজার ডিপোতে আমাদের TI আমাদের আধিকারিকদের সঙ্গে কথা বলছি। আমাদের কী কী সমস্যা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা সেভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করি। মালবাজার ডিপো খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এই লাভার বিকল্প রুটের একটা জাংশন পিরিয়ড হিসাবে ইউজ হচ্ছে, কিন্তু এই ডিপোর পরিকাঠামোগত নিয়ে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কিছুটা সমস্যা থেকে যাচ্ছে। স্থানীয়দের দাবি যদি ডিপোর পরিকাঠামোটা বাড়ানো যেত এবং কলকাতাগামী একটি বাস কানেক্টিভ ওয়েতে যদি রেগুলার বেসিসে চালানো যেত, এটা আবেদন রয়েছে। একটা সমস্যা এখানে আমাদের যে ডিপো মেকানিক যে পার্টটা রয়েছে সেখানে আমাদের জুডিশিয়াল ডিপার্টমেন্টের একটা বিষয় ছিল, সেটা নিয়ে আমাদের একটা সমাধানের হয়ে রয়েছে। তারপরে আমরা বিস্তৃতভাবে প্ল্যানিং করছি এখানে ডেভেলপমেন্ট করবার। কিছু জমির সমস্যা ছিল, সেগুলো মিটে গেছে। আমরা অস্থায়ী একটা নতুন বিল্ডিং আমাদের করেছে, অফিস চালাচ্ছে, কিন্তু আমাদের বাকি যাত্রী শেড এবং মেকানিকের শেড ঘর সেটার সমস্যা রয়েছে। সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে প্ল্যানিং করে সেটা ব্যবস্থাপনা করবো, যাতে এখান থেকে আরও কিছু দূরপাল্লার গাড়ি চালানো যায়। দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই মালবাজার মহকুমার নবগঠিত ব্লকের ক্রান্তিতে শুরু হলো উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী চেকেন্দা ভান্ডানি পুজো। এই পুজোকে কেন্দ্র করে আয়োজিত হবে সপ্তাহব্যাপী মেলার। ক্রান্তি পঞ্চায়েত সমিতির পরিচালনায় ও ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এবারের এই পুজো এবং মেলার আয়োজন করা হয়েছে বলেই উদ্যোক্তাদের তরফে দাবি করা হয়েছে। এবারের এই পুজো 87তম বর্ষে পদার্পণ করল বলেই অভিমত উদ্যোক্তাদের তরফে। আগামী সপ্তাহকাল ব্যাপী অনুষ্ঠিত হবে পুজোকে কেন্দ্র করে মেলার। বর্ণাঢ্য এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের অনগ্রসর ও আদিবাসী কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৃষ্ণা রায়, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় সহ অন্যান্যরা। মন্ত্রী বলেন, এই মেলার নাম এখন দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে। মেলায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য সবাইকে সহযোগিতা করতে বলেছি।
আগামী 7 দিন আনন্দ এবং উৎসাহে এই মেলায় মেতে উঠবে সবাই। কথিত আছে বহু বছর আগে সংশ্লিষ্ট এলাকার কৃষকরা জমি চাষাবাদ করেও আশানুরূপ ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছিলেন। বছরের পর বছর ধরে কার্যত ক্ষতির মুখে পড়তে হয়েছিল এলাকার কৃষকদের। সেই সময় এলাকার বাসিন্দা স্বপ্নাদেশ পান বলেই স্থানীয় সূত্রে জানা যায়। তারপরে এলাকার বাসিন্দারা মিলে ধন দৌলতের দেবতা ভান্ডারী দেবের পূজার্চনা শুরু করেন। প্রসঙ্গত পুজো কমিটির সদস্য ক্ষীরোদ অধিকারী জানালেন, বর্তমান পুজো প্রাঙ্গণটি একটি সময় চেকেন্দা কাটা গাছে ভর্তি ছিল বলেই স্থানীয় পুজোটি চেকেন্দা ভান্ডারী পুজো রূপে পরিচিতি পায়। রাজবংশী সম্প্রদায়ভুক্ত মানুষেরা প্রথম বছর পুজো করার পর গোটা এলাকার আর্থিক পরিস্থিতি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়। সেই সময়কাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন অংশের মানুষ ভান্ডারী দেবের পুজোতে অংশগ্রহণ করে চলেছেন। পুজোকে কেন্দ্র করে এই অঞ্চলের মেলার প্রধান বৈশিষ্ট্য হলো রাত যত অধিক হয় ততই লোকের জমায়েত বৃদ্ধি পায়। ইতিমধ্যেই মেলাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে নাগরদোলা, সার্কাস, জাম্বো ট্রেন, বিভিন্ন প্রদর্শনী সহ নানান সামগ্রী পসরা সাজিয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত দোকানির দল। ভান্ডারী পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে সমগ্র ক্রান্তি ব্লক ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষজন। এলাকার যে সমস্ত মেয়েদের বিবাহ বাইরে হয়েছে তারাও পুজোর এই সময় মেলা দেখবার জন্য নিজ গৃহে ফিরে আসেন বলে এলাকাবাসীর তরফে দাবি করা হয়েছে। এলাকার বাসিন্দা পদ্মশ্রী করিমুল হক বলেন, এই মেলা এবং পুজোয় সব ধর্মের সব জাতির মানুষ আসে, এক কথায় মিলন মেলা এটা। এই মেলার জন্য সবাই অপেক্ষা করে থাকেন। মেলা চলবে 7 দিন। বহু মানুষের ভালোই ব্যবসা হয় এই মেলা থেকে। দিন রাত চলে পুজো। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় বলেন, এই মেলাকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা থাকে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মেলা এবং পুজো দিতে এখানে আসেন। এই এলাকা তথা উত্তরবঙ্গের চাকেন্দা ভান্ডারী মেলা একটা ঐতিহ্যশালী মেলা। 87তম ওই চাকেন্দা ভান্ডারী মেলার শুভ সূচনা একটু আগেই করলেন আমাদের এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী বুলুচিক বারেক মহাশয়। আগামী 18 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। এই মেলায় এই এলাকা নয়, দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় রাতের দিকে পৌঁছায় এবং সারা রাত ধরে এই মেলা ঘুরতে থাকে এবং তারা ভোরবেলায় বাড়ি যায়। এই মেলা এইখানকার যে দেবতা সেটা হচ্ছে ধনের দেবতা, কুবের দেবতার আরাধনা এখানে হয়ে থাকে। গত মঙ্গলবার থেকে তার পূজা আজকে পর্যন্ত চলছে এবং মেলা আজকে শুরু হলো। আগামী 18 তারিখ পর্যন্ত যে লক্ষাধিক মানুষের সমাবেশ এখানে হবে। আমরা চাই যে এই মিলন মেলায় প্রত্যেককে আমরা সচেতন ভাবে এই মেলা আইন শৃঙ্খলা বজায় রেখে আমরা আনন্দ বিনোদন উপভোগ করব এবং এলাকার ধনের দেবতার আরাধনার সাথে সাথে আমরা নিজেরা পারিবারিক দিক থেকে সামাজিক দিক থেকে সমৃদ্ধশালী হব এই আশা বা এই ভরসা নিয়েই আমরা এই দেবতার আরাধনায় ব্রতী হয়েছি। এই মিলন মেলায় সব ধর্মের মানুষ এখনো যেমন আমাদের স্টেজে উপস্থিত রয়েছে, ঠিক তেমনি ভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষই এই মেলায় উপস্থিত হয়। এবং আমার নাম পঞ্চানন রায়, সভাপতি ক্রান্তি পঞ্চায়েত সমিতি এবং সভাপতি এই মেলা কমিটি। ভান্ডারী মেলাটা এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। এটা একটা ঐতিহ্য। রাত্রে মেলাটা হয়। সবচেয়ে বড় জিনিস, এখানকার যারা স্থানীয় আছে জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষরা এখানে এসে আনন্দ উপভোগ করে। তো আমি চাই এই মেলার আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নেই। আর এখানকার যারা জনসাধারণ আছে তারা সচেতন অনেক আছে। এই মেলা যেন ভালোমতো পরিচালনা হয়। সবচেয়ে বড় জিনিস, আমরা যে এখানে একটা ভ্রাতৃত্ববোধের জায়গা, মিলন মেলার জায়গা। আমি যে একটা ইসলাম ধর্মের মানুষ, সেখানেও কিন্তু আমাদেরকে এই মেলাকে রাখছে, কমিটিতে রাখছে এবং সবচেয়ে ভ্রাতৃত্ববোধের মধ্যে আমরা চলি। আমি চাই আমাদের দেশটাও যেন ভ্রাতৃত্ববোধের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন চলতে পারি, এটাই বলবো। আর অনেকেই জানেন দুর্গাপূজার সময় আমাদের এখানে একটা বান হয়ে গেল, সবাই জানে। দুয়ার্স এরিয়ায় অনেক মানুষ মারা গেছে, তাদের সমবেদনা আমি জানাই। আমি সমবেদনা জানাই যেসব ফ্যামিলি লোকগুলো চলে গেছে, যাক প্রাকৃতিক দুর্যোগ। এর মধ্যেই আমাদের ভান্ডারী মেলা, এরপর আসবে কালী পুজোর মেলা। আমি চাইবো প্রত্যেককে, বিশেষ করে সরকারি একটা কথা আছে, সেফ ড্রাইভ সেফ লাইফ। ছেলেগুলো যেন ভালো করে মোটরসাইকেল চালায়, হেলমেট গুলো যেন পরে। আপনাদের চ্যানেলের মাধ্যমে সচেতন করা হচ্ছে এটা। দেখেন, আপনারা জানেন যে এখানে প্রত্যেক বছর এই চেকেন্দা ভান্ডারী মেলা এখানে হয়। তো এই বছরও আজকে চেকেন্দার ভান্ডার মেলা এখানে উদ্বোধন করেছি। এখানে 87তম চেকেন্দা ভান্ডারী মেলা। এটা একটা ঐতিহাসিক মেলা। এটা আমরা দেখেছি। আমি
এই মেলাতে। আমি ছোটবেলা থেকে আমি এই মেলাতে আসতেছি। আমি একটা দেখছি এইখানে মেলা যে যত রাত বাড়বে কিন্তু লোক অত এখানে লোকের সমাগম একটু বেশি হয়। তো আর এটা হলো আমরা এখানে সবচেয়ে সময় দেখি যে এখানে 4 সাইড থেকে চার বাগানে ঘেরা, সমস্ত চা বাগানের শ্রমিকেরাও এই মেলাতে আসে। এটা একটা ঐতিহাসিক মেলা। তো আজকে এখানে উদ্বোধন হয়েছে। আর বিশেষ করে আমি বলবো যে যারা জমিদাতা 87 বছর আগে যে স্বপ্ন উনি দেখেছিলেন, যে স্বপ্নকে পূরণ করার জন্য উনি জমি দান করেছিলেন, আর মন্দিরও হয়েছে। মন্দির সাথে সাথে কিন্তু আজকে প্রত্যেক বছর আজকে মেলারও সুযোগ হয়েছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না, তাকে আমি প্রণাম জানাচ্ছি যে আজকে এত এলাকা, অনেক বড় এলাকা জমি তারা দান করছে। তাদের উদ্যোগে কিন্তু আজকে এত বড় মেলার আয়োজন হয়েছে। এখানে উপস্থিত ছিলেন আমাদের জলপাইগুড়ি জেলা নিয়ে যে এরকম কাজ করে, যার ফলে কিন্তু আমরা দেখি, আমরা সমস্ত রকম যখনই কোনো প্রোগ্রাম হয় আমরা দেখি শান্তিভাবে সেই প্রোগ্রামটা কিন্তু এখানে সফল হয়। আমরা নিশ্চয়ই আশা করব যে এখানে আজকে আমরা উদ্বোধন হয়েছে, 9 দিন ব্যাপী এই মেলা চলবে। আমরা আশা করব যাতে এই মেলা শান্তিভাবে সবাই মিলে যাতে এই মেলাটাকে আমরা সমাপ্তি করতে পারি, এই আহ্বান রেখে। আর বিশেষ করে এই কমিটি। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। গত রবিবার দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় থেকে নেমে আসা লিস নদী রুদ্র রূপ ধারণ করেছিল। আর তাতেই বাগরাকোটের আর্মি স্কুলের সামনে লিস নদীর জলস্রোতের ধাক্কায় ভাঙন ধরেছে প্রায় 150 মিটার সেচ বাঁধের উপরে। এই জায়গাতেই সেচ দপ্তরের তরফে জরুরি ভিত্তিতে বাঁধ রক্ষায় কাজ শুরু করা হয়েছে। গত কয়েকদিন সেভাবে বৃষ্টি না হওয়ায় জল কমেছে লিস নদীর, তাই দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করছে সেচ দপ্তর। পাথর ও লোহার জালি দিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করার কাজ চলছে। স্থানীয়দের বক্তব্য, রোশন লামা বলেন, বহু বছর আগে এই লিস নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বাগরাকোট। ক্ষতি হয়েছিল এলাকার মানুষের। তখন থেকে আমরা সেচ দপ্তরকে বলেছিলাম এই লিস নদীর বাঁধটি ঠিকঠাক এবং মজবুত করে তৈরি করা হোক, কিন্তু সেই সময় মজবুত করে সেই বাঁধ তৈরি না হওয়ায় বর্ষা এলেই আমাদের চিন্তা বেড়ে যায়। এই বাঁধের বিভিন্ন জায়গা অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত আছে, তাই সেচ দপ্তরের কাছে আমাদের অনুরোধ ঠিকঠাকভাবে বাঁধটি তৈরি করা হোক। ये देखिए, आप देख सकते हैं यहाँ का बांध का अवस्था क्या है। अभी पूरा बालू से ही बना हुआ है। तो हम लोग गांव का आदमी लोग चाहते हैं कि यहाँ पे कुछ परमानेंट सॉल्यूशन कर दे वेस्ट बंगाल गवर्नमेंट, आपका इरिगेशन डिपार्टमेंट, कि कभी भी जब बाढ़ी आता है, कभी भी मानसून का टाइम रहता है, तो हमेशा हम लोगों को क्या करना पड़ता है, रात को आके बांध में आके देखना पड़ता है कि नदी का स्तर क्या है नहीं है, क्योंकि डर रहता है, क्योंकि बच्चे रहता है, बूढ़ा बुजुर्ग रहता है। पहले भी 2009 में बहुत बड़ा फ्लड हुआ था यहाँ पे, तो बहुत सारे आदमी को बहुत सारे चीजें घुमाना पड़ा। जैसे कि आदमी का उस टाइम आपका जानवर हो गया, गाय हो गया, सुअर हो गया, बकरी हो गया, और घर का सारा सामान खराब हो गया। बाढ़ की वजह से घर खराब हो गया, आदमी का बहुत क्षति हो गया। तो उस टाइम भी हम लोगों ने अपील किया था पूरा गांव के लोगों मिल के कि हमारे यहाँ पे कुछ अच्छा बांध बन जाए, एक परमानेंट सॉल्यूशन हो, एक कंक्रीट हो जाए, क्योंकि हर रोज हर साल जब मानसून का टाइम रहता है कि हम लोगों को डरना ना पड़े, आराम से घर में बैठ सके और सो सके। मगर हमारा जो अपील था, हमारा जो डिमांड था, मगर वो गवर्नमेंट, ये जो इरिगेशन डिपार्टमेंट है, वो फुलफिल नहीं कर पाया। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোম, জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র।
শুক্রবার সংস্থার উদ্যোগে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের মডেল ভিলেজ ও সুখানি বস্তির প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, ছাতু, গুড়, দুধ, সাবানের গুঁড়ো, বিস্কুট ও স্যানিটারি ন্যাপকিন। এছাড়াও গামছা এবং মহিলাদের জন্য নাইটি দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে এর আগেও প্রথম দফায় গত মঙ্গলবার বামনডাঙ্গা চা বাগানের টন্ডু ডিভিশন ও খড়খড়া এলাকায় সমসংখ্যক পরিবারকে একই ধরনের ত্রাণ দেওয়া হয়েছিল। সংস্থার সহ সম্পাদক কৌশিক রায়, রিমা আলম ও শান্তা সরকারের নেতৃত্বে এদিনে ত্রাণ বন্টন কার্য সম্পন্ন হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও দুর্গত এলাকাগুলিতে আরো ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে। এই মহিলাদের ওই প্যাকেটটা দিয়ে দিবা, মহিলা যারা থাকবে। শান্তাদি, ওই প্যাকেটটা তুমি মহিলাদের দাও। সামনে যাও বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে স্টুডেন্টস হেলথ হোম কেন্দ্রীয় কমিটির আহ্বানে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য স্টুডেন্টস হেলথ হোমের শুভান্নদায়ীদের দানে শুরু হয়েছে ত্রাণ কার্য। জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে মঙ্গলবার এবং আজ শুক্রবার নাগরাকাটা ব্লক সংলগ্ন সুখানি বস্তি, গ্যারেজ মোড় এবং বামনডাঙ্গা চা বাগানের টন্ডু ডিভিশন, মডেল ভিলেজ এবং খড়খড়াতে ৬০০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রীতে ছিল চিড়া, গুড়, ছাতু, দুধ, গুঁড়ো সাবান, গায়ে মাখা সাবান, বড় বিস্কুটের প্যাকেট, মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন, নাইটি এবং গামছা। আগামী দিনেও স্টুডেন্টস হেলথ হোম বন্যা বিধ্বস্ত জলপাইগুড়ি জেলার মানুষের পাশে থাকবে এবং আমাদের আগামী দিনে ইচ্ছে ত্রাণ সামগ্রীর পাশে ছাত্রছাত্রীদের পড়াশোনার সরঞ্জাম, খাতা, পেন এবং প্রয়োজনে বই দিয়ে সাধারণ মানুষের পাশে থাকবে। বন্যা দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এলো ময়নাগুড়ির একটি স্কুল। আজ বন্যা কবলিত দুস্থদের সাহায্যার্থে ময়নাগুড়ির একটি স্কুলের তরফ থেকে জলঢাকার অন্তর্গত কুশামারি অঞ্চলে ৮০টিরও বেশি পরিবারের হাতে জামাকাপড় ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ। হ্যাঁ, তোমাদের আর কেউ যদি থাকে না ফাঁকা, ওখানে বলো না জামা কাপড়ও দিচ্ছে আমাদেরকে, স্কুল থেকে দেওয়া হচ্ছে, ওখানে গিয়ে যদি না। কৃষ্ণনগরের শিল্পীরা এবার পাড়ি দিল জলপাইগুড়ি শহরে। হাতের কাজের জিনিসপত্রে শুরু হলো শ্যামা পুজোর কাজ। জলপাইগুড়িতে শুরু হয়ে গেছে শ্যামা পুজোর কাউন্টডাউন। শ্যামা পুজোর আর মাত্র কয়েকদিন হাতে, আর তাই এখন কলকাতার আশেপাশের জেলাগুলি থেকে শিল্পীরা জলপাইগুড়িতে চলে এসেছে। তারা এখন প্যান্ডেল সহ কাঠ, বাঁশ, অন্যান্য জিনিসের কাজ শুরু করেছে। মূলত তারা থিমের কাজই করে, তাই এখন জোর কদমে সেই সমস্ত জিনিসপত্রের কাজ শুরু করে দিয়েছেন তারা। জলপাইগুড়িতে আসার পর কাজ শুরু করে দিয়েছে তারা দুদিন আগের থেকেই। শিল্পীরা বলেন এখন বাঁশ, কাঠ, পাটি, কাগজ ইত্যাদি দিয়ে পুজোর থিম ভিত্তিক কাজ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে। শ্যামা পুজোতে জলপাইগুড়ির নাম অন্যান্য জেলার থেকে উপরে থাকে, তাই হাতের জাদুতে শিল্পীদের কাজ জোরদারভাবেই শুরু হয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? নবদ্বীপ। আসলে এগুলো প্রতিদিন কিভাবে কাজ করবেন আপনারা? এসব বাঁশের কাজ। আচ্ছা, সারা বছর কি এই কাজ থাকে? আমরা সারা বছর এই কাজ। পুজোর সময় তো এগুলো চাহিদা বাড়ে। হ্যাঁ, পুজোর সময় আমাদের রাস আছে, যেখানে যেগুলো আমাদের কাজ হয়, সেরকম ছবি দেখানো হয়, ছবি বসেও কাজ হয়। এখন এখানে কি করবেন? এখানে সব বাঁশ, হোগলা পাতা, সব ডিজাইন হবে। মন্দির হবে? মন্দির গ্রামের টাইপের একটা গ্রামের পরিবেশ। কতদিন লাগবে এই কাজ করতে? মোটামুটি 10-12 দিন তো লাগবে। আপনারা কি পুজো অবধি থাকবেন? হ্যাঁ। মানে এখন কি কাজ শুরু করলেন? এই কালকের থেকে কাজ শুরু করেছি, কারণ আমাদের দুর্গাপুজোর কাজ ছিল, দুর্গাপুজোর মাল ভেঙে নিয়ে এসে তারপরে কাজ শুরু। রেডিমেডই থাকবে?
না, আমাদের রেডিমেড থাকে, দুর্গাপুজোর সময় সব নতুন করে তৈরি করা হয়। এই কালী পুজো করবো, এবার রাস করবো, তারপর যেগুলো পুজো জগদ্ধাত্রী আছে। কি নাম দাদা আপনার? ভোলা পোদ্দার। আপনারা মূলত কোথা থেকে এসেছেন? কলকাতা। কলকাতা থেকে? এই জলপাইগুড়িতে? জলপাইগুড়ি। এখানে কিসের কাজ আপনারা মূলত? থিম। হ্যাঁ, থিমের কাজ করবেন। কিভাবে কাজ, এখন কতটা কাজ? এখন তো পুজো আর তো বেশি দিন নেই। এই করছি, হয়ে যাবে। আচ্ছা, থিমের কাজ বলতে আপনারা কি? ঝুড়িগুলো মানে পুজো আসতে কি এই সমস্ত জিনিসের চাহিদা বাড়ে? হ্যাঁ, পুজো আসলে থিমের কাজটা হয়। আর অন্যান্য সময়? অন্যান্য সময় আমাদের অন্যান্য কাজ থাকে, এই সমস্ত পুজো আসলে থিমের কাজ করে। আচ্ছা, কি নাম দাদা আপনার? রমেন সাহা। ভোট চোর গদি চোর, এমন জোরালো স্লোগানে সরব ময়নাগুড়ি ব্লক কংগ্রেস কমিটি। শুক্রবার সন্ধ্যায় ময়নাগুড়ি ব্লক জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে ময়নাগুড়ি বাজারে ভোট চোর গদি চোর গণস্বাক্ষর সংগ্রহ অভিযান ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের সভার শুরুতে বন্যায় নিহত মানুষের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করে সভার কাজ শুরু করা হয়। এদিনের সভার শুরুতে বন্যায় নিহত মানুষের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করে সভার কাজ শুরু হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, ময়নাগুড়ি ব্লক জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ ঘোষাল, মহিলা কংগ্রেস নেত্রী শক্তি চক্রবর্তী, বর্ষিয়ান কংগ্রেস নেতা পূর্ণদেব রায়, যুব ইন্টাকের সভাপতি গণেশ ঘোষ সহ প্রমুখ। আজ ময়নাগুড়ি ব্লক জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভোট চোর গদি চোর স্বাক্ষর সংগ্রহ অভিযান ময়নাগুড়ি বাজারে করা হয়। প্রথমেই আজকের এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে এবং পথসভায় উত্তরবঙ্গ জুড়ে যে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন মানুষ নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। 1 মিনিট নীরবতা পালন করে বাজারে গণস্বাক্ষর সংগ্রহ করা হয় এবং পথসভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সহ সভাপতি শ্রী নির্মল ঘোষ দস্তিদার মহাশয়, ময়নাগুড়ি ব্লক জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ ঘোষাল সহ জাতীয় কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং এই স্বাক্ষর সংগ্রহ অভিযানে এসআইআর যে চালু হবে তার বিরুদ্ধে মানুষকে সজাগ করানো হয় এবং বিএলএ বুথ লেভেল এজেন্ট নিয়োগের ক্ষেত্রে সমস্ত কংগ্রেস কর্মীদের বার্তা দেওয়া হয়। গত 5 তারিখ প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছিল উত্তরবঙ্গ জুড়ে। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল এই বিপর্যয়ে। ভুটান পাহাড়ে একটানা বৃষ্টির জেরে জলঢাকা গাঠিয়া ডায়না নদীর জল ঢুকে পড়েছিল নাগরাকাটার বামনডাঙ্গা ও টুন্ডু এলাকায়। জলের স্তরে ভেসে গিয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। বুধবার পর্যন্ত 9 জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল বামনডাঙ্গা থেকে। এদিন টুন্ডু এলাকা থেকে উদ্ধার হলো আরেকটি মৃতদেহ। মৃতদেহটি এক মহিলার বলেই প্রাথমিক অনুমান পুলিশের। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। নাগরাকাটা গাঠিয়া নদীর টানাটানি সেতু সংলগ্ন এলাকায় মৃতদেহটি উদ্ধার হয়। এই নিয়ে 10টি মৃতদেহ উদ্ধার হলো নাগরাকাটা এলাকা থেকে। এখনো বামনডাঙ্গা এলাকায় নিখোঁজ রয়েছে 2 জন। ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নাগরাকাটা থানায়। মৃতদেহটি লোকসান এলাকার বাসিন্দা আমিনা খাতুনের বলেই প্রাথমিক অনুমান। বন্যার রাতে লোকসান এলাকা থেকেও জলের স্রোতে ভেসে গিয়েছিল বেশ কয়েকজন। সেই নিখোঁজদের মধ্যেই ছিলেন আমিনা খাতুন। প্রাথমিক অনুমান দেহটি তারই, তাই খবর দেওয়া হয়েছে আমিনা খাতুনের পরিবারকে। সঠিক পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। देखा आप लोग ने? देखा, वैसे डेड बॉडी तो देखा हम लोग, इतना दिन हो गया ये बाढ़ आया हुआ। हाँ। लेकिन आज हम लोग को पता चला कि वहाँ डेड बॉडी है। ये मतलब कि अभी सुनाई दे रहा है कि वो नुकसान का डेड बॉडी है। वैसे सुनाई दे रहा है। लड़का है कि लड़की का है? लड़की का है वो। लड़की का है बोल रहा है ना। आपका नाम क्या है? राजेश्वरम। ফাঁসি দেওয়ার তিস্তা ক্যানেল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো। জানা গিয়েছে এদিন সকালে হাইড্রোল প্রজেক্টের কর্মরত নিরাপত্তারক্ষীরা দেখতে পান মৃতদেহ ভেসে রয়েছে। এই দেখে তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা খবর দেন তিস্তা ক্যানেল হাইড্রোল প্রজেক্টের আধিকারিকদের ও ফাঁসি দেওয়া থানার পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফাঁসি দেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। তবে কিভাবে মৃত্যু হলো তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ফাঁসি দেওয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা ময়না তদন্তের পরেই জানা যাবে। সামনেই আলোর উৎসব দীপাবলি। উৎসবের আমেজে যাতে কোনো রকম পথ দুর্ঘটনা না ঘটে সেই লক্ষ্যেই পথ দুর্ঘটনা এড়াতে বিভিন্ন রকমের উদ্যোগ জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের।
শনিবার সন্ধ্যার পর জলপাইগুড়ি গোশালা মোড় সংলগ্ন জাতীয় সড়কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বাইক সহ ছোট বড় বিভিন্ন যানবাহনের চালকদের ব্রিথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হয়। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনেক সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ঘটে। সেই কারণে দীপাবলির আগে থেকেই চালকদের সচেতন করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ জানায়, পথ নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে এই ধরনের সচেতনতামূলক অভিযান আগামী দিনেও চলবে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র ৪৫,০০০ টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন রয়েছে, সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুটম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো একটি কনফারেন্স। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষ উদযাপন, এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কনফারেন্স হলে। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সমিতির সদস্যরা। প্রাক্তনী সমিতির তরফে জানানো হয়েছে, দিনটিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের পাশাপাশি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ অধিবেশন থাকবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সমিতি গত ২৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে এক সেতু বন্ধনের ভূমিকা পালন করে চলেছে। আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা ত্রাণমূলক কিছু কাজ আমরা করি, আমাদের সামান্য ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আমরা করি। আমাদের যারা সদস্য আছেন, কয়েক হাজার সংখ্যায় আমাদের মেম্বাররা আছেন, বিভিন্ন জেলায় এবং রাজ্যের অন্যত্র তারা ছড়িয়ে আছেন। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে আমাদের একটি করে চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারের মধ্যে সেই জেলার যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা সদস্য। এরকম কলকাতাতেও আমাদের আছে। এই সমস্ত জেলাগুলোতেও নানা রকম কর্মসূচি হয়, পার করেছে। তার রজত জয়ন্তী বর্ষ শুরু হয়েছে ১ অক্টোবর তারিখে। আমরা ১ অক্টোবর কিছু অনুষ্ঠান করতে পারিনি এই জন্য যে পুজোর ছুটির জন্য ইউনিভার্সিটি বন্ধ ছিল। গত ৮ তারিখে ইউনিভার্সিটি খুলেছে এবং আর্লিয়েস্ট অপরচুনিটিতে ১১ অক্টোবর অর্থাৎ আগামীকাল আমরা আমাদের এই রজত জয়ন্তী বর্ষের উদ্বোধন অনুষ্ঠান করছি। এই উদ্বোধন অনুষ্ঠানটিতে আমাদের যিনি উদ্বোধন করবেন তিনি আমাদের প্রাক্তনী সমিতির সদস্য এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রণব ঘোষ। তিনি এখানে আমাদের এটাকে উদ্বোধন করবেন এবং এরপরে বছরভর আমরা নানান কর্মসূচি নেব। আমাদের এখানে আছে, যাকে আহ্বায়ক করে আমরা একটি অর্গানাইজিং কমিটি করেছি, যারা বিভিন্ন কর্মসূচিগুলোকে তো আমাদের এই অনুষ্ঠানটি হবে ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ একটি কনফারেন্স হল আছে, খুবই ভালো উন্নত মানের। সেখানে কালকে সকাল 10:30টার সময় আমাদের এই অনুষ্ঠানটি শুরু। আমার নাম ডক্টর তাপস চট্টোপাধ্যায়, আমি এখন এই প্রাক্তনী সমিতির সভাপতি। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই শুরু হলো চেকেন্দা ভান্ডারী পুজোর আয়োজন। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকে আয়োজিত এই ঐতিহ্যবাহী পুজো এবং পুজোকে ঘিরে আয়োজিত মেলাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের মানুষের মধ্যে রয়েছে প্রবল উৎসাহ। সরকারি ত্রাণ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন দক্ষিণ সুকান্তনগরের ঘরবাড়ি হারানো বাসিন্দাদের একাংশ। এই দুঃসময়ে কোথায় যাব, কি করব, এই প্রশ্নই এখন উঠে আসছে এই এলাকার দিনমজুর ও নিম্নবিত্ত বাসিন্দাদের মধ্যে থেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।